স্বাস্থ্যই সম্পদ, যে কথা আমি বারংবার এই স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠানগুলো যখন হয় শুরুতে আমি এই কথা দিয়েই শুরু করি যে আমাদের স্বাস্থ্যের খেয়াল থাকলে, যদি আমরা রাখতে পারি, তবেই আমাদের মন ভালো থাকবে আর স্বাস্থ্য তখনই ভালো থাকবে। তবে অনেক সময় আমরা অনেক কিছুই না দেখা করি, অর্থাৎ অত কিছু গুরুত্ব দিই না যে আমাদের মধ্যে কি সমস্যা। যেমন ধরুন আপনার দীর্ঘদিনের ব্যথা। আচ্ছা, দীর্ঘদিনের ব্যথা এবারে কিসের ব্যথা? অনেক সময় হয় হাতে ব্যথা, পায়ে ব্যথা, আমরা বিভিন্ন কারণ নিজেরাই ভেবে নিই, নিজেরাই কোনো কিছু কারোর থেকে শুনে ওষুধ খেয়ে নিই। তবে শুধু কি সেটা করলেই হবে? তা কিন্তু নয়। হতে পারে যে আপনি ডক্টরের কাছে যাচ্ছেন, ডক্টরও কোনো কারণ সেভাবে বলতে পারছে না, অর্থাৎ কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করে কোনো কারণ সামনে আসছে না। আচ্ছা, কোথাও গিয়ে আপনি ফাইব্রোমায়ালজিয়ায় আক্রান্ত নন তো? অর্থাৎ এই রোগে ভুগছেন না তো? দীর্ঘদিনের ব্যথা? তাহলে আশা করি বুঝতেই পারছেন আজকে আমাদের আলোচনার বিষয় ফাইব্রোমায়ালজিয়া। অবশ্যই বুঝতে পারছি যে এই শব্দটি আপনারা হয়তো খুব একটা এই শব্দটির সঙ্গে বা এই রোগটির সঙ্গে পরিচিত নন, কারণ সেরকম ভাবে শোনাও যায় না। আজ এই বিষয়ে আপনাদের বিস্তর জানাবো। আজকে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর দেবদীপ কারক, এমবিবিএস এমএস ডিএনবি অর্থোপেডিক্স। নমস্কার স্যার। আপনাকে নমস্কার। স্যার, প্রথমেই যে প্রশ্ন আপনার কাছে রাখবো, এই ফাইব্রোমায়ালজিয়া যেটা সাধারণত শোনা যায় না খুব একটা, এই রোগ বা এটি কি? ফাইব্রোমাইলজিয়া এক ধরনের ব্যথাজনিত সমস্যা যেখানে পেশিতে ব্যথা দেখা যায়। এই ব্যথাটা শুধুমাত্র একটা হাতের পেশি বা পায়ের পেশিতে ব্যথা নয়, শরীরের বিভিন্ন অংশের পেশিতে ব্যথা, বুকে, পিঠে, কোমরের দিকের পেশিতে ব্যথা, যা দীর্ঘস্থায়ী, অর্থাৎ যা অন্ততপক্ষে 3 মাস ধরে রোগীকে কষ্ট দিয়ে যাচ্ছে। এর সাথে কিছু কিছু উপসর্গও থাকে, যে উপসর্গগুলির মধ্যে অন্যতম হলো অবসাদগ্রস্ত ভাব, ক্লান্তি ভাব, দুর্বলতা, কিছু কিছু ক্ষেত্রে শরীরের বিভিন্ন জয়েন্টের স্টিফনেস। এছাড়াও রয়েছে বিশেষ বিশেষ কিছু উপসর্গ। আপনি যেমনটা বললেনই যে বিভিন্ন জায়গায় ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা মানে আমরা প্রথমেই ভাবি বিভিন্ন কারণ আমরা নিজেরাই বার করে নিই, যে যেমন বললেন পায়ে ব্যথা বা কিছু, সেটার আমরা অন্য কারণ, বা অনেক সময় আমরা ভাবি নার্ভের ব্যথা বা অন্য কোনো ব্যথা, বাতের ব্যথা। তাহলে সেটা কি করে বুঝবো সেই মুহূর্তে যে যদি উপসর্গ সেখানে কি কি থাকতে পারে, যদি একটু বিস্তারিত জানান। ফাইব্রোমাইলজিয়া পেশিতে পেশিতে ব্যথার সাথেও থাকে আরো বিশেষ বিশেষ কয়েকটি উপসর্গ, যেমন মানসিক অবসাদ, দীর্ঘ ক্লান্তি ভাব, ঘুম থেকে আপনি উঠলেন কিন্তু তাও আপনার পর্যাপ্ত ঘুমের পরেও দেখলেন যে ফ্রেশ লাগছে না। আবার কখনো কখনো ঘুমোতে যাচ্ছেন, ঘুম আসছে না, স্লিপ ডিসঅর্ডার হচ্ছে, মেমোরি প্রবলেম, মনে রাখতে পারছেন না। আবার কখনো কখনো কমিউনিকেশন করতে গিয়ে প্রবলেম, মানে যেটাকে আমরা ব্রেন ফগ বলে থাকি। মানে আমাদের যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তার কিছুটা বিচার শক্তি কমে যাওয়া, সেটা ক্ষণিকের জন্য হতে পারে। এছাড়াও রয়েছে পেটের সমস্যা, ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এর মতো সমস্যা। তো এই সমস্ত সমস্যাগুলি যখন দেখা যায় একটা রোগীর বিভিন্ন অংশে পেইন বা ব্যথা সমেত, যা 3 মাস বা তার বেশি বেশি পর্যন্ত স্থায়ী হয়ে থাকে, তখন আমরা ফাইব্রোমাইলজিয়ার দিকে ব্যাপারটা ভাববো। আচ্ছা, তবে যদি সেই সমস্যাগুলো গিয়ে একটা সময় ফাইব্রোমায়ালজিয়াই, যেমনটা আপনি বললেন যে তেমনটা আমরা ভাববো, তবে সেই রোগ অর্থাৎ ফাইব্রোমায়ালজিয়া যদি এইভাবে দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে রোগীর কতটা সমস্যা হতে পারে ভবিষ্যতে? দেখুন, ফাইব্রোমাইলজিয়া রোগীকে কষ্ট প্রথম দিকে অল্প অল্প করে দিতে থাকে, কিন্তু দিনে 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 তার কষ্টের পরিমাণ বাড়তে থাকে। এর ফলে এই রোগীগুলো আস্তে আস্তে বেড রিডেন হয়ে পড়ে। তো বেড রিডেন হয়ে পড়া মানে তার ডে টু ডে লাইফের যে কাজগুলো বা দৈনন্দিন জীবনের কাজগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমি যে পেশাতে আছি, রোগী যে পেশাতে আছে, সেই পেশার কাজগুলো করতে না পারা, বয়স্কদের ক্ষেত্রে তাদের নিজেদের খেয়াল রাখা, মানে তাদের নিজেদের দৈনন্দিন জীবনে যেটুকু কাজ, নিজেদের সেলফ কেয়ার, এগুলো বিপর্যস্ত হয়। তো আস্তে আস্তে রোগী অনেক সময় শয্যাশায়ীও হয়ে পড়তে পারেন, এবং তার থেকে আরো আনুষঙ্গিক বিভিন্ন রোগ শরীরে দানা বাঁধে এবং রোগীকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে নিয়ে যায়। এটা কি কোনো রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাধি? মানে খুব বিশ্রাম নিলে কি এই ব্যাধি দেখা দিতে পারে? রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার এটা নয়। রিসার্চ এটা নিয়ে অনেক বিস্তর চলেছে, বা এটা একটা নার্ভ সিগন্যালিং সিস্টেম পাথওয়ের প্রবলেম, বা কোনো ধরনের বিশ্রামের সাথে এটা সম্পর্কে এরকম যে আমি বিশ্রাম নেওয়ার পরেও আমার ক্লান্তিভাব দূর হয় না।
বিশ্রাম নেওয়ার পরেও ব্যথাটা বেড়ে যেতে পারে, স্টিফনেস মাসলে থাকতে পারে, জয়েন্টগুলো ঠিক মোবাইল হয় না, সচল হয় না। এর ফলে রেস্ট নেওয়ার জন্য যে এই ব্যথাটা কমে যাবে তেমনটা ঠিক নয়। মোটামুটি কোন বয়সের ক্ষেত্রে এই রোগ দেখা দিতে পারে, কোন বয়স থেকে শুরু হতে পারে? ফাইব্রোমাইলজিয়া আমরা ওপিডিতে যে সমস্ত পেশেন্ট দেখি তাদের মধ্যে 30 থেকে 50 বছর বয়স্কদের মধ্যে বেশি দেখা গেল, যে কোনো বয়সের মানুষই ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর মধ্যে আমরা দেখেছি যে 30 থেকে 50 বছর বয়স্কদের মধ্যে রোগের প্রবণতাটা একটু বেশি। পুরুষ এবং মহিলা উভয়ই আক্রান্ত হতে পারেন। দেখা গেছে মহিলারা বেশি আক্রান্ত হন পুরুষদের তুলনায়। মহিলা এবং পুরুষদের মধ্যে রেশিওটা 6:1, অর্থাৎ মহিলারা প্রায় 6 ভাগ বেশি আক্রান্ত হন। এর ঝুঁকির কারণগুলো কি কি? এই এই ঝুঁকির কারণগুলো পুরোপুরি জানা যায়নি। গবেষণা থেকে যেটুকু জানা গেছে 50% কেসগুলো ফ্যামিলিগত, মানে জিনগত প্রভাব, আর বাকি 50% গুলোর মধ্যে হলো এনভায়রনমেন্টাল বা পরিবেশগত প্রভাব। তবে সুখের বিষয় এটাই যে পরিবেশগত প্রভাবের মধ্যে কিছু কিছু আছে যেগুলো মডিফায়েবল। যেমন ধরুন ইমোশনাল স্ট্রেস বা অন্য কোনো ফিজিক্যাল স্ট্রেস, স্ট্রেনাস অ্যাক্টিভিটিও ফাইব্রোমাইলজিয়ার কারণ হিসেবে ভাবা হয়। এছাড়াও রয়েছে রিপিটেড বা বারংবার কোনো কারণে ইনফেকশন হওয়া ফাইব্রোমাইলজিয়ার এক অন্যতম কারণ, বা অন্য কোনো কারণে দীর্ঘ রোগ ভোগও ফাইব্রোমাইলজিয়ার কারণ হিসেবে আমরা অনেক সময় পেয়ে থাকি। অবশ্যই আমার মনে হয় যারা দর্শক রয়েছে তারাও প্রথমবারই হয়তো বা বা অনেকে হয়তো জানে বা কেউ কেউ প্রথমবার শুনছে এই রোগের বিষয়ে। তো কোন কোন পেশিতে এই ফাইব্রোমাইলজিয়ার কারণে বেশি ব্যথা হতে পারে বলে জানা যায়? শুধুমাত্র হাতের বা পায়ের কোনো পেশি নয়, পিঠে, বুকে, কোমরে বিভিন্ন পেশিতে এরকম ব্যথা হতে পারে। কয়েকটি ট্রিগার পয়েন্ট আইডেন্টিফাই করা হয়েছে, তার মধ্যে 18টি ট্রিগার পয়েন্ট আমাদের আলোচনার মধ্যে আসতে পারে। সেই ট্রিগার পয়েন্টগুলোর বিস্তারিত বিবরণে যাব না, তবে পিঠের দিকে, ঘাড়ের দিকে, আমাদের কনুই বা এলবোর কাছে এই ট্রিগার পয়েন্টগুলি আছে, যেগুলোতে অল্প মাত্র টাচ দিলেই সেখানে ব্যথা হয়। ধরুন আমি এখানে হাতে টোকা মারলাম, এই টোকা মারার জন্য আমার সামান্য ব্যথা হতে পারে, কিন্তু ফাইব্রোমাইলজিয়ার পেশেন্টদের ক্ষেত্রে এই টোকা মারার ব্যথাটাই মনে হবে যেন হাতুড়ি মারার মতো ব্যথা। তো এতটা পরিমাণ ব্যথা তার হতে পারে। এই ব্যথাটা কোনো সাইকোলজিক্যাল ব্যথা নয়, এটা একটা রিয়েল পেন। ICD-10 অনুযায়ী এটাকে একটা রোগের স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু সাংঘাতিক ব্যাপার। তাহলে যেমনটা খানিকক্ষণ আগে আপনি বললেন যে বংশ পরম্পরা অর্থাৎ বংশগত ভাবেও এই রোগ আসতে পারে, সেটা কিভাবে? এটার জিনগত ব্যাপারটা এখনো ক্লিয়ারলি জানা যায়নি, কিভাবে এটা বহন করা যায়, একটা বংশ থেকে অন্য প্রজন্মে কিভাবে আসে, সেটা নিয়ে রিসার্চ বিস্তর চলেছে। তবে দেখা গেছে যে যদি কোনো ফ্যামিলি একজন ভাইয়ের মধ্যে এই রোগটা থাকে, অন্য ভাইয়ের মধ্যেও এই রোগের কিছু না কিছু সিমটমস বা উপসর্গ আমরা দেখে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অর্থাৎ কি কি ধাপে ধাপে চিকিৎসা হতে পারে বা কি রয়েছে? হ্যাঁ, চিকিৎসা করার জন্য ফাইব্রোমাইলজিয়া ডায়াগনোসিস আমাদেরকে করতে হবে। ডায়াগনোসিস করার জন্য ল্যাবরেটরি ইনভেস্টিগেশন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আমাদেরকে পেশেন্টের ক্লিনিক্যাল হিস্ট্রি ভালোভাবে নিতে হবে। ক্লিনিক্যাল হিস্ট্রি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আমরা দেখব উপসর্গগুলি যা 3 মাস বা তার বেশি সময় ধরে রোগীকে আক্রান্ত করে রেখেছে। যেমন ধরুন এই ব্যথা শুধুমাত্র একটা পেশিতে নয়, ওয়াইড স্প্রেড বডি পেন বলা হয়, মানে বিভিন্ন জায়গাতে ব্যথা। সেই ব্যথাতে বিভিন্ন জায়গাতে ট্রিগার পয়েন্ট, 18টার মধ্যে 11টা ট্রিগার পয়েন্ট পজিটিভ পাওয়া যায়, তবে এটাকে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আজকাল রাখা হয় না। এছাড়াও রয়েছে আপনার ক্লান্তি ভাব, দুর্বলতা, যেগুলোর কোনো এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না। তাছাড়া ঘুমের সমস্যা বা অন্যান্য উপসর্গ, ইরিটেবল বাউল সিনড্রোম বা ব্রেন ফগের মতো সমস্যাগুলো থাকলো। আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পর যখন ল্যাবরেটরি এক্সামিনেশনে যাব, অন্যান্য রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার যেমন ধরুন রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাতে গাঁটে গাঁটে ব্যথা হয়, ওই ধরনের সমস্যাগুলিকে কিছুটা রুল আউট করতে হবে। এছাড়াও কোনো ইমেজিং টেস্ট, ধরুন এক্স-রে, সিটি স্ক্যান, MRI বা সেগুলোর সেরকম গুরুত্ব নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে CSF অ্যানালাইসিস করে, আমাদের যে CSF অ্যানালাইসিসের রিপোর্টে অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পেন মেডিয়েটার্স যেগুলো হয়, যেমন সাবস্টেন্স পি এর লেভেল অনেকটা বেড়ে গেছে। সেরোটোনিন যা আমাদের ব্যথা কমায়, তার লেভেল কিছুটা কমে গেছে। তবে এগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো হিস্ট্রি। তারপর ডায়াগনোসিস হয়ে যাওয়ার পর
আমরা চিকিৎসার জন্য পেশেন্টকে প্রথমে কাউন্সেলিং করব। তার যে ইমোশনাল স্ট্রেস বা অন্য কোনো কারণে উনি যদি বিপর্যস্ত থাকেন, তাকে কাউন্সেলিং করতে হবে, তাকে মেডিটেশন, গ্র্যাজুয়ালি তাকে এক্সারসাইজ করতে হবে। কিছু কিছু এক্সারসাইজের মাধ্যমে তার শরীরের পেশিগুলোকে সচল এবং সতেজ করে তুলতে হবে। এছাড়া কিছু কিছু ওষুধপত্র পাওয়া যায়, যে ওষুধগুলো আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই পেশেন্ট রোগীকে আমরা দিয়ে থাকি। আমার দর্শকদের জন্য একটা প্রশ্ন রয়েছে। আমার মনে হয় দর্শকদের মধ্যে অনেকে রয়েছে, বা আমার নিজেরও, মানে এই সমস্ত ডাক্তারের ভাষা আমরা সাধারণভাবেই বুঝি না। যে অনেকেই রয়েছে যারা এই বয়সটা পার করে এসছে, বা এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানে যে ব্যথার কথা আপনি বললেন, সেক্ষেত্রে অনেকেরই হতে পারে, হয়তো অনেকে ভাবছে যে আমারও তো রয়েছে, আমি কি করে বুঝবো, মানে সাধারণভাবে কি করে বোঝা যেতে পারে প্রাথমিকভাবে যে হতে পারে তারও এই রোগ রয়েছে, বা সেও এই রোগেই ভুগে যাচ্ছেন দীর্ঘদিন ধরে? প্রথমেই ভাবতে হবে আমার কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। ফাইব্রোমাইলজিয়াতে আমরা ফ্যামিলি হিস্ট্রি 50% ক্ষেত্রে পেয়ে থাকি। আর যদি ফ্যামিলি হিস্ট্রি না থাকে, তাহলে যে কোনো পাস্ট হিস্ট্রি, কোনো বড় অপারেশন বা কোনো ইমোশনাল স্ট্রেস, অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি, ধরুন আমাদের আইটি প্রফেশনালদের মধ্যে বা গৃহবধূদের মধ্যে কোনো মানসিক চাপ, সেই চাপা মানে কোনো কারণে যে মনের ভিতরে একটা উদ্বেগ, এই উদ্বেগ থেকে ওই ফাইব্রোমাইলজিয়া আমাদের মধ্যে দেখা দেয়। তো আমাদেরকে এই মানসিক চাপটা অনেকটা আমাদের ফাইব্রোমাইলজিয়াকে ডেকে আনে। তো এরকম কোনো কারণ আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, সেটা আমরা নিজেরাই করতে পারি। নর্মালি কোনো বেসিক টেস্ট রয়েছে যেগুলোর দ্বারা এটাকে, এই রোগকে আইডেন্টিফাই করা যেতে পারে? না, সেরকম কোনো ক্লিনিক, আপনার রেডিওলজিক্যাল বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন যেগুলো অন্যান্য রোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ফাইব্রোমাইলজিয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত সেরকম কোনো গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি টেস্ট বা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন নেই। আরেকটা প্রশ্ন রয়েছে, যারা দর্শকরা রয়েছে, যেমনটা আমি খানিকক্ষণ আগেও বললাম, যে অনেকে হয়তো এই সমস্ত চিকিৎসার ভাষা বোঝেন না, তারা ভাবছেন ডক্টরের কাছে যাচ্ছেন, অনেক টেস্ট করাচ্ছেন, কিন্তু কোনোভাবেই ডক্টরে ধরতে পারছে না যে কিসের থেকে হচ্ছে এই ব্যথা। সেক্ষেত্রে তারা কি করবে? হ্যাঁ, একটা একেবারে। বয়সের পর, বলছি মোটামুটি আপনি বলেন 30 বছরের পর থেকে, সেক্ষেত্রে একটা বয়সের পর তারা কি করবে, মোটামুটি 50-60 বছরের? ফাইব্রোমাইলজিয়া রোগীদের ক্ষেত্রে ডায়াগনোসিস করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই রোগটা ফাইব্রোমাইলজিয়া হয়েছে বলে অনেক ক্ষেত্রে ভাবি না, তার বিভিন্ন রকম কারণ আছে। তো প্রথমে আমরা অন্যান্য রোগগুলোকে রুল আউট করতে চেষ্টা করি, যেমন ধরুন রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো জয়েন্ট পেন বা অন্যান্য কোনো সমস্যা যেগুলো এর থেকে অনেকটা কমন। তো সেই সমস্ত রোগগুলোকে আমরা আগে রুল আউট করি। রুল আউট করার পরে যখন আমরা জানতে পারি যে এই আপনার পেশেন্টের ফাইব্রোমাইলজিয়া হয়েছে, তখন তার ইমোশনাল স্ট্রেস যেটা আছে সেটাকে আমাকে কাউন্সেলিং এর মাধ্যমে বা সাইকিয়াট্রি বা সাইকোলজিক্যাল থেরাপির মাধ্যমে তার ইমোশনাল স্ট্রেসটা দূর করতে হবে। পরিবারের, বাড়ির লোকজনদেরকে কথা বলতে হবে যে এটা একটা রিয়েল পেন, এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু না। তারপর এই ইমোশনাল যে ফ্যাক্টরগুলোর জন্য পেশেন্টের এত প্রবলেম হচ্ছে, সেই ইমোশনাল ফ্যাক্টরটা বা ইমোশনাল স্ট্রেসটা দূরীভূত করার চেষ্টা করতে হবে। তারপর রইল এক্সারসাইজের কিছু মানে পরামর্শ। আমরা রোগীকে বলবো রেগুলার এক্সারসাইজ করতে। রেগুলার এক্সারসাইজ এই সমস্ত রোগীদের ক্ষেত্রে একটু কষ্টকর, কারণ এক্সারসাইজ করার পর যে গা ম্যাজম্যাজে ব্যথাটা হয়, সেটা আমাদের এই ফাইব্রোমাইলজিয়ার পেশেন্টদের অনেক বেশি পরিমাণে, অনেক গুণ বেশি পরিমাণে অনুভূত হয়। তো তাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে এক্সারসাইজ করার পরে তাদের একটা শরীরে ব্যথা হবে, কিন্তু তা সত্ত্বেও এন্ডরফিন বা অন্যান্য যে ফিল গুড ফ্যাক্টরগুলো হয়, তার মাধ্যমে আমরা ফাইব্রোমাইলজিয়ার ব্যথাটাকে ওভারকাম করতে পারি। তো এক্সারসাইজ প্রোগ্রামগুলোকে আমরা এভাবে তাদেরকে ট্রেন করতে পারি। প্রথমে অ্যারোবিক এক্সারসাইজ, তারপর তাদেরকে স্ট্রেচিং, এবং এছাড়া রইল রেজিস্ট্যান্স ট্রেনিং বা মাসেল বিল্ডিং এক্সারসাইজ। এগুলোর মাধ্যমে আমরা আমাদের রোগীর চিকিৎসার মানে ওষুধ ছাড়াই অনেকটা উপকার দিতে পারি। আরেকটি বিষয়, খানিকক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে অর্থাৎ এই যেমনটা বললেন যে বংশগতভাবেও হতে পারে, বংশে যদি কারোর থাকে তার বংশের পরবর্তী জেনারেশনেরও কারো হতে পারে, অথবা পারিপার্শ্বিক পরিবেশের দিক থেকেও হতে পারে। তো কিভাবে ছোটবেলা থেকে নিজের লাইফস্টাইলটাকে নিয়ে এগোলে এর থেকে দূরে থাকা যাবে? আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে। আমাদের যে কারণে আমাদের এই বার্ধক্য বা বুড়িয়ে যাওয়া, তার অন্যতম কারণ হলো স্ট্রেস। তো সেই স্ট্রেসের লেভেলকে সবসময় আমাদেরকে
কম রাখতে হবে। যে কোনো ব্যাপারে বেশি পরিমাণে যে আমরা স্ট্রেস নিয়ে থাকি বা একটা টার্গেট সেট করে নিই নিজের জন্য, আমাকে পরীক্ষাতে ফার্স্ট হতে হবে, বা আমরা ধরুন আইটি এমপ্লয়িজদের তাদের একটা প্রজেক্টে ডেডলাইন থাকে, এর থেকে যে স্ট্রেসগুলো হয় এই স্ট্রেসগুলোকে দূর করতে হবে। মেডিটেশন করতে হবে, এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম, এর মাধ্যমে আমরা নিজেদের হেলদি লাইফস্টাইলটা মেনটেন করতে পারি। তাছাড়াও খাবারের মাধ্যমে আমরা কিছু আমাদের যে সুষম আহার বলা হয়ে থাকে, যেগুলো আমাদের সবুজ শাকসবজি, তাজা ফল, পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, এই সমস্ত খাবারের মাধ্যমে আমরা আর উপযুক্ত ফাইবার আমাদের শরীরের স্ট্রেসের লেভেল বা কর্টিসলের লেভেল অনেক কম রাখতে পারি। তো এইভাবে আমরা এই সমস্ত রোগ থেকে দূরে থাকতে পারি। আরেকটি বিষয় যেখানে আমরা শুরু থেকেই যে বিষয়ে আলোচনা করছিলাম, ব্যথা, এই ব্যথাগুলো যেটা মূল, যে ব্যথা থেকে বোঝা যায় যে কোথাও গিয়ে একটা সময় পর এই- এই রোগ। তবে শুধুই কি ব্যথা, নাকি এর পাশাপাশি অন্য কোনো সিমটমসও থাকতে পারে যা থেকে বোঝা যাবে? ব্যথা ছাড়াও থাকবে দুর্বলতা, ক্লান্তিভাব, অবসাদ, বিষণ্ণতা, মানসিক উদ্বেগ, স্মৃতিশক্তির সমস্যা, এবং থাকবে পেশেন্টের ইরিটেবল বাউল সিন্ড্রোম বা ব্রেন ফগ, অন্য শারীরিক সমস্যা। আর এই ব্যথাটা দীর্ঘমেয়াদী ব্যথাটা থাকবে অন্ততপক্ষে 3 মাস। শরীরের একটা হাতের পেশি বা পায়ের পেশিতে নয়, এই ব্যথাটা শরীরের বিভিন্ন মানে পেশিতে একসাথে ব্যথা হতে পারে, বুকে, পিঠে, কোমরের দিকে, সমস্ত জায়গাতে। অনেক ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথাও হতে পারে এই ফাইব্রোমাইলজিয়া থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই ব্যথা তো অনেকেরই কমন। আর এই মাইগ্রেনের ব্যথা তো কোনো পার্টিকুলার এজ নেই। না, তো সেক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা কি করে বুঝবো যে সেটাও গিয়ে ওই ফাইব্রোমাইলজিয়ার সাথে কানেক্টেড, কোথাও গিয়ে দুটো রোগ, মানে এটার জন্য ওটা হতে পারে? অনেক সময় মাইগ্রেনের ব্যথা বা ফাইব্রোমাইলজিয়ার ব্যথা একসাথে কোইন্সিডেন্টালি মানে দুটোই সহাবস্থান করতে পারে। তো এর জন্য আমাদেরকে ক্লিনিক্যাল হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে রুল আউট করতে হবে যে কোনটা প্রিডমিনেন্ট। এর মাধ্যমে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা জানতে পারবো। আচ্ছা, ফিজিওথেরাপি কতটা কার্যকর হবে? ফাইব্রোমাইলজিয়ার পেশেন্টদের যেগুলো ক্রনিক পেন, সেগুলোতে গরম সেক দিলে অনেকটা আরাম পাওয়া যায়। কারণ গরম সেক দিলে শরীরের বিভিন্ন যে ইনফ্ল্যামেটরি মেডিয়েটার্স গুলো থাকে সেগুলো ওয়াশ আউট হয়ে যায়, ব্লাড সার্কুলেশন ভালো হয়, পেশির যে স্টিফনেস থাকে সেই স্টিফনেস কমে যায়। এছাড়াও স্ট্রেচিং এক্সারসাইজ এর মাধ্যমে আমরা অনেকটা পেশিগুলোকে সচল এবং সতেজ রাখতে পারি। তো ফিজিওথেরাপি ক্রনিক কন্ডিশনে এভাবে দেওয়া যেতে পারে। আর অ্যাকিউট কন্ডিশন, যখন ফ্লেয়ার আপ হয়, মানে রোগটা হঠাৎ করে বেড়ে গেল, সেই অবস্থাতে ঠান্ডা সেঁক বা ঠান্ডার কোনো থেরাপি দেওয়া যেতে পারে। বেশ, তবে প্রশ্ন হচ্ছে, ওষুধের পাশাপাশি জীবনযাত্রার কোন কোন পরিবর্তন সব থেকে বেশি উপকার দেবে এই রোগে আক্রান্ত যারা ভুগছেন বহু সময় ধরে? জীবনযাত্রা পরিবর্তনের মধ্যে প্রথমে আমি চাইবো পেশেন্ট যাতে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান, ঘুম থেকে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পর যেন তিনি মেডিটেশন, যোগা, প্রাণায়ামের মাধ্যমে দিনটা শুরু করেন, পর্যাপ্ত পরিমাণে জল খান, খাবারের জাঙ্ক ফুড পুরোপুরি বন্ধ করতে হবে, খাবার দাবারের ক্ষেত্রে সুষম আহার, যেমন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ফাইবার রিচ খাবার খেতে হবে। তাছাড়া সবুজ শাকসবজি, তাজা ফলমূল, এইসবের দিকে জোর দিতে হবে। শরীরে এবং মনের দিক থেকে কোনো স্ট্রেস নেওয়া যাবে না, স্ট্রেস ফ্রি লাইফ আমাদেরকে লিড করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমার মনের মধ্যে অনেকক্ষণ থেকে চলছে, এই যে আপনি খানিকক্ষণ আগেই বলছিলেন যে 3 মাস যদি ব্যথাটা থাকে তবে গিয়ে কোথাও গিয়ে বোঝা যাবে। তো অনেকেই যারা রয়েছে 3 মাস কেন, বছরের পর বছর এই সমস্ত ব্যথা সহ্য করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কতটা ভয়াবহ এই বিষয়? দিনে দিনে এই ফাইব্রোমাইলজিয়ার যে ব্যথাটা বাড়তে থাকবে, এই বাড়তে থাকার কারণে কি হবে না, একদিন রোগী শয্যাশায়ী হয়ে যাবেন। আর শয্যাশায়ী হয়ে যাওয়ার পরই তার বিভিন্ন রোগের সমস্যাগুলো আরো বেড়ে যেতে পারে। যেমন ধরুন একজন ডায়াবেটিসের রোগীকে আমরা চাইবো সবসময় যেন তিনি অ্যাক্টিভ থাকেন, যাতে তার শরীরে সুগার বা শর্করার যে খরচ সেটা যেন বেড়ে যায়, উনি যেন হাঁটা চলা করেন। আর এদিকে যদি কোনো পেশেন্ট ফাইব্রোমাইলজিয়াতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে যান, তাহলে তার হাঁটা চলা অনেকটা কমে যাবে। হাঁটা চলা কমে গেলেই তার সুগারের খরচ, মানে শরীরে আমি যে খেলাম শর্করার পরিমাণটা রক্তে বেড়ে যাবে, কারণ আমাদের শরীরে তো ব্যবহার হচ্ছে না। এই সুগারটাকে তো কোথাও না কোথাও ব্যবহার করতে হবে, ব্যবহার করতে গেলে তো হাঁটা চলাটা খুব গুরুত্বপূর্ণ। তো এভাবেই ধরুন যেমন ডায়াবেটিসের প্রকোপটা বেড়ে যাবে, যেটা কন্ট্রোলড ডায়াবেটিস ছিল সেটা আনকন্ট্রোলড হয়ে যাবে। এছাড়াও দীর্ঘ দীর্ঘ শুয়ে থাকার কারণে আমাদের
মানে চেস্ট ইনফেকশন হতে পারে, আমাদের পেশিগুলোর পরিমাণ কমে যেতে পারে, যেটাকে আমরা সার্কোপেনিয়া বলে জানি এবং আমরা সার্কোপেনিয়া নিয়ে ডিসকাশন করেছি। হাড়ের দুর্বলতা দেখা দিতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে। এছাড়াও আমাদের নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন অনেক কমে যেতে পারে, ফলে আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা দেয়। এছাড়াও পশ্চারাল হাইপোটেনশনের মতো সমস্যাও দেখা দিতে পারে। মানে আপনি শুয়ে আছেন, হঠাৎ করে উঠলেন, ওঠার পর মনে হলো যেন মাথাটা ঘুরে গেল, একটা চক্কর দিয়ে গেল। দাঁড়াতে গেলেন, কিছু ধরে দাঁড়াতে হচ্ছে, নাহলে আপনি মনে হচ্ছে পড়ে যাবেন। তো এইরকম সমস্যাগুলো দিনে তখন দিনে সেই বাড়তে মুহূর্তে থাকবে। প্রথমেই মাথায় আসবে যে হয়তো আমার লো প্রেশার বা কিছু। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে সেই এই যে রোগ যে নিয়ে আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে কি লো প্রেশারও থাকতে পারে বা কিছু? হ্যাঁ, সেক্ষেত্রে থাকতে পারে, কারণ অটোনমিক ডিস্টারবেন্স, এই অটোনমিক ডিস্টারবেন্সটাও এই রোগের একটা পার্ট, তবে এটা কম পরিমাণে দেখা যায়। অটোনমিক ডিস্টারবেন্সের মধ্যে আপনার হয়তো দেখা যাবে মানে প্রেশারটা কখনো ফ্লাকচুয়েট করছে, বাড়ছে, কমছে, বা ঘাম দিচ্ছে, হাতের তালুতে ঘাম দিচ্ছে, বুক ধড়ফড় করছে, হঠাৎ হঠাৎ এরকম কিছু কিছু উপসর্গ দেখা দিতে পারে। কোন কোন খাবার খেলে পরে এই রোগকে আরো খারাপ দিকে নিয়ে যেতে পারে? এই রোগটা স্ট্রেস থেকে বেশি হয়। তো যে ধরনের খাবার আমরা ডে টু ডে লাইফে খেয়ে থাকি, তার মধ্যে প্রসেসড ফুড বা জাঙ্ক ফুড, এগুলোকে পুরোপুরি বর্জন করতে হবে। আমাদের অনেক সময় ফ্রিজে রাখা খাবার খেয়ে থাকি, তো আমি চাইবো রোগীরা যেন এই সমস্ত খাবার না খান। যে ধরুন আমাদের ফাস্ট ফুডের খাবারগুলোর মধ্যে যেগুলো এগ রোল, চাউমিন, এগুলোকে পুরোপুরি বর্জন করতে হবে। আচ্ছা, তবে এই ফাইব্রোমাইলজিয়া এর এর কারণে কোনো ক্যান্সারের কোনো ঝুঁকি থাকতে পারে কি? ফাইব্রোমাইলজিয়া থেকে কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না, তবে ক্যান্সার রোগীদের মধ্যে ফাইব্রোমাইলজিয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তার কারণ হলো ক্যান্সার নামটা শোনার সাথে সাথে রোগীর মধ্যে একটা মানসিক চাপ তৈরি হয়। এই ইমোশনাল স্ট্রেস পেশেন্টের মধ্যে ফাইব্রোমাইলজিয়াকে ডেকে আনে। এছাড়াও ক্যান্সারের চিকিৎসা হিসেবে আমরা যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে থাকি, এই কেমোথেরাপি, রেডিওথেরাপির জন্য ফিজিক্যাল স্ট্রেস হয়। সেই ফিজিক্যাল স্ট্রেসও ফাইব্রোমাইলজিয়াকে ডেকে আনে। এর ফলে মানে অনেক ক্যান্সার রোগীর মধ্যেও ফাইব্রোমাইলজিয়া দেখা যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে এই রোগের কোনো বিশেষ প্রভাব দেখা যায়? যেমন এখন শীতকাল, যেমন গরমকালের ক্ষেত্রেও, অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে কি এর কোনো প্রভাব পড়ে এই রোগের? হ্যাঁ, ফাইব্রোমাইলজিয়ার প্রকোপটা ঠান্ডার দিনে একটু বেড়ে যেতে পারে, কারণ শীতকালে আমাদের সবারই মাসেল স্টিফনেস বেড়ে যায়, তো ফাইব্রোমাইলজিয়ার প্রকোপটাও বাড়ে। আবার স্যাঁতস্যাঁতে ওয়েদারে এই ফাইব্রোমাইলজিয়ার সম্ভাবনা মানে ব্যথাটা অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে। আপনি আপনার অভিজ্ঞতায় প্রচুর এরকম রোগী আশা করি দেখেছেন, তাদেরকে লাইফে কতটা চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে? এনাদেরকে ডে টু ডে লাইফে প্রচুর চ্যালেঞ্জ ফেস করতে হয়। ওনাদের ব্যথাটা যে রিয়েল ব্যথা, মানসিক কোনো সমস্যা নয়, সেইটাই বাড়ির লোকের কাছে এক্সপ্লেনেশন দেওয়াটাই খুব প্রথম এবং প্রাথমিক চ্যালেঞ্জ। বাড়ির সবাইকে বোঝাতে হবে যে এই ব্যথাটা রিয়েল পেন, মানে এটা কোনো সাইকোলজিক্যাল পেন নয়। এখান থেকে আমাদের রোগীদের চ্যালেঞ্জটা শুরু হয়ে যায়। তারপর প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর যে ফ্রেশ লাগে না, ঘুমোতে যাওয়ার সময় ঘুম আসে না, তো বলতে পারি ঘুমোতে যাওয়ার থেকে শুরু করে ঘুম থেকে ওঠা এবং ঘুম থেকে ওঠার পর আমাদের ডে টু ডে লাইফের কাজগুলো করা, প্রত্যেক ক্ষেত্রেই ফাইব্রোমাইলজিয়া চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। আচ্ছা, ডক্টরের কাছে যাওয়ার আগে প্রাথমিক এর কোনো চিকিৎসা রয়েছে? প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে যে ওই জীবনযাত্রার শৈলী পরিবর্তন করা, যেমন ধরুন আমি ঘুমোতে যাব, তার আগে আমি মোবাইলটা ইউজ করব না, মোবাইলটা চার্জে দিয়ে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ঘুমোতে গেলাম, এই ব্যাপারটা আমাদের ঘুমটাকে কেড়ে নিচ্ছে। আমাদের এলইডি লেন্স, আমাদের এলইডি স্ক্রিন থেকে যে আমাদের ওই রশ্মির বিচ্ছুরণ হয়, আমাদের ঘুমটাকে অনেকটা ডিস্টার্ব করে, আমাদের স্লিপ সাইকেলটাকে একদম নষ্ট করে দিচ্ছে এই মোবাইল ফোন। এছাড়াও ঘুম থেকে ওঠার পরে আমাদের উচিত পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, এক্সারসাইজ করা, প্রত্যেক দিন হাঁটা চলা করা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, এগুলোর উপরে এগুলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো চিকিৎসকের কাছে আসার আগে স্ট্রেস কমানোর জন্য আমরা প্রাণায়াম, যোগা, মেডিটেশন করতে পারি। অর্থাৎ আপনি বলছেন যে চিকিৎসকের কাছে যাওয়ার আগে এই সমস্ত বিষয়গুলো যদি একটু ফলো করা যায়, যারা দেখছেন তাদের মধ্যে যদি এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে, তারা যদি একটু ফলো করেন, তাহলে কি ধীরে ধীরে কোথাও গিয়ে সেটা কমতেও পারে? কমার সম্ভাবনা রয়েছে? অবশ্যই। স্ট্রেস যখনই ফাইব্রোমাইলজিয়াকে ডেকে আনছে, আপনি স্ট্রেসকে দূরে রাখুন জীবন থেকে, ফাইব্রোমাইলজিয়াও নিশ্চয়ই দূরে চলে যাবে। এভাবেই ফাইব্রোমাইলজিয়া কিউরেবল না হলেও কন্ট্রোলেবল, মানে নিশ্চয়ই আমি এটার প্রকোপটাকে কমাতে পারি। পুরোপুরি নিধন করতে না পারলেও
আমার ডে টু ডে লাইফের কাজগুলো অন্তত করতে পারবো, এরকম অবস্থাতে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। বেশ, তবে আরেকটি বিষয় আমি চাইবো দর্শকদের জন্য আপনি একটু বিস্তারিত যদি বলেন যে কি কি ধাপে এর চিকিৎসা হয়ে থাকে বা কতটা তাড়াতাড়ি এই রোগ ধীরে ধীরে কিওর হয়ে যেতে পারে। দেখুন, ফাইব্রোমাইলজিয়া ডায়াগনোসিস করাটা ইটসেলফ একটা চ্যালেঞ্জ, যেখানে 3 মাস পর্যন্ত ব্যথাটা প্রথমে ক্রাইটেরিয়াতে ধরা হুম, হচ্ছে। হুম। সুতরাং রোগীর চিকিৎসার জন্য কোনো ম্যাজিক্যাল থেরাপি হবে না। রোগীকে প্রথমেই তার স্ট্রেস লেভেল কমাতে হবে। বারে বারে একই কথা উঠে আসবে, স্ট্রেস কমান, স্ট্রেস কমান, স্ট্রেস কমান। তার জন্য যোগা, প্রাণায়াম, হাঁট মানে হাঁটতে যাওয়া বা সকালবেলা এক্সারসাইজ করা, স্ট্রেচিং এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ। তাছাড়াও রইল রেজিস্ট্যান্স ট্রেনিং। রেজিস্ট্যান্স ট্রেনিং এর জন্য আমরা বলবো যে জলের মধ্যে হাঁটাচলা করা প্রাথমিকভাবে। যার যদি একদম সূচনা। ধরুন আপনি জলের মধ্যে হাঁটতে চান, তো আপনার বাড়িতে সুইমিং পুল নেই, পুকুরের মধ্যে হাঁটতে শুরু করলেন। যদি পুকুরে যাওয়া সম্ভব না হয়, রেজিস্ট্যান্স ব্যান্ড বলে একটা জিনিস পাওয়া যায়, যেটা আপনি ব্যবহার করে তার বিভিন্ন লেভেলে এক্সারসাইজ করতে পারেন, রেজিস্ট্যান্স ট্রেনিং করতে পারেন। তো এই শরীরচর্চা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এরপরে আমরা চেষ্টা করব পেশেন্টের কাউন্সিলিং এর মাধ্যমে স্ট্রেস কমিয়ে দেওয়ার। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে সমস্ত ওষুধগুলো আছে সেই ওষুধগুলো দিতে হবে। যেমন ধরুন, এক্স্যাক্টলি এই বিষয়ে আমি একটু বলবো যে অনেক সময় রোগীদেরকে দেখা যায় যে কোনো রকম ব্যথা হলেই তারা পেইন কিলার খেয়ে নেয়। সেক্ষেত্রে নিশ্চয়ই আশা করি অনেকটা বিপজ্জনক এটা, এবং পাশাপাশি আপনি যেমনটা বলছিলেন যে মেডিসিন রয়েছে, সেটার কি কোনো সাইড এফেক্ট থাকতে পারে? হ্যাঁ, এক্ষেত্রে দুটো কথা বলার আছে। পেইন কিলার যেগুলো আমরা খেয়ে থাকি জেনারেলি, সেগুলোকে বলা হয় এনসেডস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। তো এই এনসেডস গুলো এই ফাইব্রোমাইলজিয়া কোনো ইনফ্ল্যামেটরি রোগ বলে ধরা হয় না। সেক্ষেত্রে এনসেডস গুলো খেলে যেটুকু রিলিফ হয় সেটা প্লাসেবো এফেক্টের জন্য হতে পারে। প্লাসেবো এফেক্ট মানে এটা একটা প্লাসেবো এফেক্ট কথাটার অর্থ হলো আপনি জানলেন না যে ওইটার মধ্যে, ওষুধটার মধ্যে আসল ইনগ্রেডিয়েন্ট আছে কিনা, অথচ খেলেন, মানসিকভাবে আপনি ভাবলেন যে এই ওষুধটা খেলাম বলে আমার ব্যথাটা হুম, কমে গেল। হুম। তো এছাড়াও কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমাদের নার্ভাস সিস্টেমটাকে কিছুটা শান্ত করে, যেমন প্রিগাবালিন গোত্রের ওষুধ কিছু আছে। আজ মূলত আমরা যে বিষয়ে আলোচনা করলাম ফাইব্রোমাইলজিয়া, ডক্টর যেমনটা বললেন, যেমনটা পরামর্শ দিলেন, প্রতিটি কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সকলকেই এই প্রতিটি বিষয় কিন্তু আমার মনে হয় নিত্যদিনে মাথায় রাখা উচিত। অর্থাৎ যেমন বাইরের খাবার দাবার একেবারেই বর্জন করাই উচিত, এবং পাশাপাশি শরীর চর্চা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং পাশাপাশি যারা মোটামুটি 30-এর ওপরে রয়েছেন আমাদের দর্শকরা, তাদের জন্য বলবো যদি কোথাও গিয়ে মনে হচ্ছে যে শরীরে এরকম ব্যথা, কোনোভাবেই সেই ব্যথা আইডেন্টিফাই করা যাচ্ছে না, তাহলে কিন্তু একবার হলেও আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়টি মাথায় আনবেন, এবং তারপর কোনো চিকিৎসকের পরামর্শ কিন্তু অত্যন্ত জরুরি সেই মুহূর্তে নেওয়া, নয়তো এই ব্যথা ধীরে ধীরে কোন পর্যায়ে যেতে পারে আশা করি আজকের অনুষ্ঠান দেখে আপনারা বুঝতেই পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো অন্য অনুষ্ঠানে। নমস্কার, নমস্কার ডক্টর।